এটি কিন্তু জেনারেল বগি, তো আমার রয়েছে সেকেন্ড সিটিংয়ে। রেলওয়ে কোনোদিন করতে পারবে না, মানে সবচেয়ে ঘাটিয়া হচ্ছে একটা ট্রেনের অবস্থাও খারাপ। নর্থ বেঙ্গলের ট্রেন বলো, এগুলো ট্রেনের চেহারা একটা টাইম ফিক্সড ঠিক আছে, 1 ঘন্টা আধা ঘন্টা লেট হতে পারে, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লেট হতে পারে একটা 3 ঘন্টার জার্নি। রেলওয়ে ডিপার্টমেন্ট হচ্ছে এরা মানে সবচেয়ে বড় জায়গা, আর আরপিএফ এর কাজ খালি ধরবে। আপনি নিজে এজেন্ট আইআরসিটিসি, তার সাথে এরা মন্ত্রী আছে। জগন্নাথ মন্দিরে দেখার ইচ্ছা। হ্যাঁ, ওইটার জন্য মেন ওইটাই। ভিড় তো এখনো বুঝতেই পারলাম না। হাওড়া স্টেশনে তো বসে আছি, 2:30টায় বলছে, 3টায় বলছে, 7টায় বলেছে, 9টায় বলেছে, এখন 11টাও পার হয়। মানসিকতাতে এটা করে বলুন না, তারাও তো মানুষ। আমরা বেরিয়েছি 1টায়। পুরীতে সবসময় টিকিট পাওয়া যায় না, সবচেয়ে প্রবলেম হচ্ছে এটা। আপনি ওপেনিং ডেতে টিকিট পাবেন না, যেদিন খুলবে 8টায় একটা টিকিট শেষ। এগুলো যায় কোথায়? কাউন্টার মানে সবাই তো টিকিট কেটে তার টাকা দিয়েই যাচ্ছে, বরং তাদের বাড়ির লোকেরা আরামে যায়। 7:30 থেকে বাড়ি থেকে বেরিয়েছি, বহরমপুর থেকে, ঠিক আছে? মা আমার 70 বছর বয়স। এরকম দুর্দশা কেন? এটা তো 3টে 5-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, 12:15 বাজছে, 11:45। এরকম দুর্দশায় দুর্ভোগ কেন? আর আসছি না। পুরীতে গেছি 18 বার। এবারে এখানে হচ্ছে পশ্চিমবাংলার, এখানে আমাদের দিদিমণি করছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, অবশ্যই ইউক্রেন, রাশিয়া, আমেরিকা। অনেক মানুষ ভোরবেলায় বেরিয়েছে, সকালের ট্রেন ছেড়েছে 2:16, আবার এই 3টে ট্রেন ছাড়লো এত রাতে। তো যাই হোক, শুনতেই পেলেন অনেক মানুষের কিন্তু অভিযোগ রয়েছে এই ট্রেনের ব্যাপারে। আমার পেছনে দৃশ্য দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন, আর বলার কোনো প্রয়োজন পড়বে না যে আমি এখন কোথায় আছি। ভারতবর্ষের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমি আজ রাতে জার্নি করব দীঘাতে, যাব কান্ডারি এক্সপ্রেসে করে। কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন 3টের থেকে থাকে, 3টের সময় এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে, কিন্তু আজ রিশিডিউল করেছে 7:20-তে, তারপর আবার রিশিডিউল করেছে 9টা সামথিংয়ে। এই ট্রেন হাওড়া স্টেশন থেকে 9:50-এ ছাড়বে, রাত 9:50, এবং কাল প্রায় 1:30 থেকে 2টোর মধ্যে ভোর পৌঁছে যাবে দীঘা স্টেশনে। এবং কাল সারাদিন আমি দীঘাতে ভিডিও করার জন্য সুযোগ পাবো এই ট্রেনটা ধরতে পারলে। দীঘায় যেহেতু এই প্রথমবার রথযাত্রা হচ্ছে, তার কারণে তো অবশ্যই আমি যাচ্ছি এবং আপনাদের সম্পূর্ণটা দেখাতে। যারা খুবই বয়স্ক মানুষ, যারা দীঘাতে যেতে পারেননি, দীঘা কেন, যারা শরীরের অক্ষমতার জন্য পুরীতে পর্যন্ত যেতে পারেননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। প্রত্যেকটা পর্ব দেখার অনুরোধ রইল, এবং সমস্ত পর্ব দেখতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখুন, সমস্ত ভিডিওই পাবেন পরপর। যে দেখতে পাচ্ছেন 22897 দীঘা কান্ডারি এক্সপ্রেস, তো এর সময় পরিবর্তন হয়েছে, 9:50-এ টাইম দিয়েছে। এখনও প্ল্যাটফর্মের নাম্বার ফেলেনি, তো যাই হোক দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ফেলে। আর এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনের অবস্থা দেখুন, কি অবস্থা দেখুন। 10টা বাজে, 9:50-এর এখনও শিডিউল টাইম রেখে দিয়েছে দীঘা কান্ডারি এক্সপ্রেস। এইমাত্র অ্যানাউন্স করলো 19 নম্বর প্ল্যাটফর্মে কান্ডারি এক্সপ্রেস ঢুকছে, কিন্তু এখনও দীঘা কান্ডারি এক্সপ্রেসের শিডিউল টাইম চেঞ্জ হয়নি, 21:50 এখনও দেখাচ্ছে। এবং ট্রেন অ্যানাউন্স হওয়ার পরে মানুষ কত, বাপরে বাপ, আজকে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে দীঘায়। দেখুন কত মানুষ এই 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো অ্যানাউন্স করে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 19-এ আসবে ট্রেন, কিন্তু ট্রেনের দেখা নেই। এখন দেখার বিষয় যে এই ট্রেন কাল কখন পৌঁছয়, বা এখান থেকে ছাড়েই বা কখন। তো একদিকে সুবিধা হলো রাতটুকু ট্রেনেই কেটে যাবে, মোটামুটি 2-2:30টার সময়ও যদি পৌঁছায় তাহলে ভোর ভোর আমরা দীঘায় পৌঁছে যেতে পারবো। আচ্ছা, এই ট্রেনে যারা যাত্রা করেননি কখনো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ট্রেনে কিন্তু মোট 4টি জেনারেল কম্পার্টমেন্ট আছে, এবং জেনারেল কোচের পরে কিন্তু 9টি রয়েছে সেকেন্ড সিটিং, 9টি সেকেন্ড সিটিংয়ের পরে রয়েছে প্যান্ট্রি কার, এবং প্যান্ট্রি কারের পরে রয়েছে 2টো চেয়ার কার। যাই হোক, এই হচ্ছে এই ট্রেনের বৈশিষ্ট্য। এই দিকটায় সাধারণত জেনারেল পড়বে, যে জেনারেলে 4টি বগি রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু জেনারেলে একদমই ফাঁকা, কিন্তু ভিড় রয়েছে এসি চেয়ার কার এবং সেকেন্ড সিটিংয়ে। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর 11:21-এ দেখুন ট্রেন ঢুকছে, 22879 কান্ডারি এক্সপ্রেস। মোটামুটি অনেক অপেক্ষার পরে কিন্তু দীঘা কান্ডারি এক্সপ্রেস ঢুকে গেছে। তো আমি এখন জেনারেল বগির দিকে যাচ্ছি, এবং জেনারেল বগি আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি, চলুন। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু 4টে বগি জেনারেল, এবং জেনারেলের পরেই রয়েছে সেকেন্ড সিটিং। তো চলুন জেনারেলের একটি কোচ আপনাদেরকে দেখাই।
তো এটি কিন্তু জেনারেল বগি, তো আমার রয়েছে সেকেন্ড সিটিংয়ে, আর এদিকে জেনারেল বগি কিন্তু পুরোটাই ফাঁকা। আমি ভাবছি রাত্রেবেলা এখানে কোথাও এসে ঘুমিয়ে পড়বো, আশা করি তাতে কোনো সমস্যা হবে না, যেহেতু সেকেন্ড সিটিংয়ে টিকিট কাটা রয়েছে। জেনারেল বগি কিন্তু টোটালটাই পুরো ফাঁকা যাবে। জেনারেল বগির পরে এই যে এখানে কিন্তু সেকেন্ড সিটিং রয়েছে, তো এইখানে তো রাত্রে ঘুমানোটা সম্ভব নয়, তো ভাবছি যে জেনারেলেই চলে যাব। রথ উপলক্ষে যাবো। রথ উপলক্ষে যাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুচুড়া। চুচুড়া। তো পুরীতে গেছেন কখনো রথে? হ্যাঁ, পুরীতে গেছি 18 বার। 18 বার গিয়েছেন, তো এবছর পুরীতে গেলেন না? হ্যাঁ, এবারে এখানে হচ্ছে পশ্চিমবাংলার, এখানে আমাদের দিদিমণি করছেন, আচ্ছা, ওই জন্য এখানেই যাচ্ছি। এখানে যাচ্ছেন, যাক প্রথমবার হয়ে বেশ ভালোই হলো। ভালো হয়েছে, আর নতুন মন্দির, হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, অবশ্যই। ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, আমাদের ভারতবর্ষ শুধু না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে দেখবেন আপনি সংবাদপত্রে, বিভিন্ন সংবাদপত্রে দিচ্ছে। সেই জন্য আরও উৎসাহ হচ্ছে যে অন্য অন্য মানুষও দেখতে পাবো। আচ্ছা, বলছি যে এই যে ট্রেনের যে টাইমটা, এই টাইমটা আমার মনে হয় কি বেস্ট টাইম, মানে একদম রাতটুকু কাটিয়ে একদম ভোর ভোর আমরা দীঘায় পৌঁছে যেতে পারি। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে সবচেয়ে ঘাটিয়া বিষয়টা তা না, বিষয়টা ট্রেনটার টাইম ছিল 3:05, যে কোনো কারণে হোক 3:05 থেকে ওটা 6:20 হলো। 6:20 পরেও ট্রেনটা বিভিন্ন কারণে হয়তো লেট করেছে, এই জন্য এই ট্রেনটা এখন এই মোটামুটি দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আশা করি ট্রেনটা এই ছেড়ে দেবে 11:30-12টা। না, যদি দেখুন আমরা পুরীতে যখন যাই, সারা রাত পুরীতে যাওয়ার হ্যাঁ, জন্য পুরীতে ট্রেনে জগন্নাথে করে টাইমটা কেটে যায়, কেটে একদম যায়। সকাল সকাল আমরা পুরীতে পৌঁছে যাই। তো সেরকম যদি আমাদের রাত মোটামুটি 12টার পরে যদি দীঘার ট্রেন চালু হয়, 3টে, 3:30, 4টের মধ্যে যদি খুবই উপকার হবে, কারণ মানুষ তো এই ট্রেনটার ব্যাপারটা অন্যরকম, কারণ মানুষ এটা জানতো 3টের সময় রাতের ছাড়তে, কিন্তু যদি ট্রেনটার টাইমই 3টে মানে রাত্রি হতো 12টার সময়, তাহলে মানুষের অনেক সুযোগ সুবিধা হবে, আরও জার্নি করতে সুবিধা হবে। হ্যাঁ, মানুষ নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বেরোতে পারবে। অনেক মানুষ ভোরবেলায় বেরিয়েছে, সকালের ট্রেন ছেড়েছে 2:16, আবার এই 3টের ট্রেন ছাড়লো এত রাতে, কিন্তু যদি ট্রেনটা শুধু রাতের জন্য হয় খুবই ভালো হবে। এবং দীঘাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, আমরা আশা করছি এরকম। ওই জন্যে আরও যাওয়া, বিভিন্ন রকম একটা মানুষের সমাগম হবে। তো তারপরে উপরি পাওনা আমাদের জগন্নাথ মন্দিরটা, এই জন্যই যাবে। তো আপনার একটা মানে রয়েছে, কমপ্লেন রয়েছে, রেলওয়ে কোনোদিন করতে পারবে না। আচ্ছা, রেলওয়ের ক্ষমতা নেই, সবচেয়ে ঘাটিয়া হচ্ছে রেলওয়ে। প্রত্যেকটা ট্রেনের অবস্থাও খারাপ, নর্থ বেঙ্গলের ট্রেন বলুন, দীঘার ট্রেন বলুন, এগুলো ট্রেনের চেহারা বলুন তো। লোককে ভোগান্তি, একটা টাইম ফিক্সড হওয়া ঠিক আছে, 1 ঘন্টা আধা ঘন্টা লেট হতে পারে, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লেট হতে পারে একটা 3 ঘন্টার জার্নি। সম্ভব বলুন তো দেখি? বাচ্চা কাচ্চা বয়স্ক লোকজন নিয়ে কতটা প্রবলেম বলুন তো। যাই হোক, আপনার মানে রেলওয়ে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? রেলওয়ে ডিপার্টমেন্ট হচ্ছে এরা মানে বড় জায়গা, এগুলো সংশোধন করলে কোনো রকম সংশোধন করতে পারবে না, আচ্ছা, সম্ভবই না। এর সিস্টেমটাই খারাপ, সিস্টেমটাই খারাপ হয়ে যায়। যেমন রিজার্ভেশন সিস্টেম খারাপ, তেমন তৎকাল সিস্টেম খারাপ। এরা কোনোদিন শুধরাবে না, করতে পারবে না। আর আরপিএফ এর কাজ খালি ধরবে। যাই হোক, কাকুর ভেতরে একটু রাগ রয়েছে, এই ট্রেনটা কিন্তু অনেক আচ্ছা। আমি নিজে এজেন্ট আইআরসিটিসি, প্রচণ্ড খারাপ অবস্থা, ব্যবস্থা খুব খারাপ, তার সাথে মন্ত্রী। তো এখানে অনেক বয়স্ক ঠাকুমারা রয়েছে। আপনাদের দীঘার জগন্নাথ মন্দির যেহেতু হ্যাঁ, জগন্নাথ মন্দিরে দেখার ইচ্ছা। হ্যাঁ, ওইটার জন্য মেন ওইটাই। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, মানে দীঘাতে কিন্তু এবার সম্ভবত প্রায় মানুষ অনেকটাই হবে, তো ভিড়ও কিন্তু হবে। ভিড় তো এখনো বুঝতেই পারলাম না। হাওড়া স্টেশনে তো বসে আছি সেই এই সেই 12টার বাড়ি থেকে, বেরিয়েছি। দুপুর 12টার থেকে, 2:30টায় বলছে, আর এখনো 3টায় ট্রেন বলছে, ছাড়লো না। 7টায় বলেছে, 9টায় বলেছে, এখন 11টাও পার হয়, এখনও এসে আবার বসে আছি। নাই আবার ছুটতে গিয়েছি, তখন বলেছে যে না ওই যে আসছে, আমরা মালগাড়ি, তো আমাদের মেন গাড়ি তো আসেনি, আমরা তো আমাদের 2জন রিটার্ন হয়ে চলে গেছে, সেই 2জন, আর ঘর ভাড়া বুক হয়ে গেছে, সমস্ত জিনিস আমাদের বাতিল।
এখন আমরাও যাবো ভাবছি, আমরাও যাবো ভাবছি। লেটের জন্য না, লেট তো কোন মানসিকতাতে এটা করে বলুন না, তারাও তো মানুষ। আমরা বেরিয়েছি একটায়, হ্যাঁ হ্যাঁ, 3টে ট্রেন ধরার জন্য। তাহলে এটা কোন মানসিকতা? তাহলে মানসিকতা তাদের কিরূপ, মানসিকতাটা কোথায়? তারা তো লেখাপড়া জানে, বয়স্ক লোকজন তাহলে তারা যে লেখাপড়া জগন্নাথের জন্যই যাচ্ছে, অরিজিনালি যেটা সত্যি কথা। দীঘা আমরা অল টাইমেই যাই, কিন্তু মন্দির নতুন হয়েছে, ঠিক আছে, বয়স্ক মানুষ পুরীতে সবসময় টিকিট পাওয়া যায় না, সবচেয়ে প্রবলেম হচ্ছে এটা। আপনি ওপেনিং ডেতে টিকিট পাবেন না, যেদিন খুলবে 8টা 1 টিকিট শেষ। টিকিটগুলো যায় কোথায়? কাউন্টার মানে। এসিতে বসে এদের মানসিকতা এত নিচ কেন? হ্যাঁ, সবাই তো টিকিট কেটে তার টাকা দিয়েই যাচ্ছে, বরং তাদের বাড়ির লোকেরা আরামে যায়, তাদের বাড়ির লোকেরা পায়। সাধারণ পাবলিক খেটে খুঁটে টিকিটটা কেটে তবে যায়, মানে তাদের বাড়ির লোকেরা পাশ পায়। তাহলে আপনার চিন্তা কখন এসেছিলেন আপনারা? বলো না, এটাই আর কি কপালের খুব দুর্ভোগ। আমরা এসেছি 7:30 থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আমার সকাল। হ্যাঁ, বহরমপুর থেকে, ঠিক আছে, ইন্টারসিটিতে আসছি। ইন্টারসিটিতে এসে আমরা 12টায় এখানে ঢুকেছি। এই বয়স্ক ঠাকুমাকে নিয়ে মা আমার 70 বছর বয়স। কিন্তু মনে ট্রেনটার এরকম তোরা- দুর্দশা কেন? ট্রেনটার এরকম দুর্দশা কেন? হ্যাঁ, এটা তো 3টে 5-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, তো এখন কেন? এখন তো প্রায় 11টা 11:30 বাজে। এখন 12:15 বাজছে, 11:45, রাত্রি 11:45। এরকম দুর্দশায় দুর্ভোগ কেন? আর আসছি না। তো যাই হোক, শুনতেই পেলেন, অনেক মানুষের কিন্তু অভিযোগ রয়েছে এই ট্রেনের ব্যাপারে। যেহেতু 3টের সময় এই ট্রেন ছাড়ার কথা ছিল, সেখানে এই দেখতেই পাচ্ছেন এরকম বয়স্ক ঠাকুমারা কিন্তু এসছে শুধুমাত্র কালকের উদ্দেশ্যে। দীঘায় যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এই 2025-এ এবং প্রথম রথযাত্রা, আমাদের বাংলার একটা গর্ব বলা যেতে পারে যে উড়িষ্যায় যে হারে ভিড় হয়, মানুষ মানে একটু অসুবিধার মধ্যেও পড়ে, তো সেই ক্ষেত্রে পুরো পুরীর মতো তৈরি করা একটা জগন্নাথ ধাম, তো সেই ধামে মানুষ যাচ্ছে, তো সেখানে অনেক বয়স্ক পার্সনরাও যাবে, তো স্বাভাবিকভাবে সেখানে মানুষের যাতায়াতের অসুবিধা হলে মানুষ তো একটু বলবেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি সমস্তটাই আপনাদের দেখালাম। তো এত দেরি করলে কিন্তু সত্যি মানুষ অধৈর্য হয়ে যায়, তো এটা সঠিক করা উচিত। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যে ট্রেনের টাইম যদি রাত্রে হয়, অর্থাৎ 12টার পরে বা 12টার সময় যদি হয়, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগে হাওড়া স্টেশন থেকে দীঘায় পৌঁছাতে। তো যাই হোক, এই টাইমও যদি হয় তাহলে সেই শিডিউল টাইম করে দিক, তাহলে সেই টাইম অনুযায়ী মানুষ একদম ভোর পৌঁছে যেতে পারবে দীঘায়। তো শেষ পর্যন্ত এই ট্রেন কিন্তু 11:50-এ শিডিউল হলো এবং এই 11:50-এই এই ট্রেনটি ছাড়বে। তো যাই হোক, বগির ভেতরে কিন্তু অনেক মানুষই উত্তেজিত হয়ে রয়েছে, আর এই উত্তেজনা কিন্তু স্বাভাবিক, এতটা লেট। আর বাড়ির অনেক বয়স্ক মানুষদের নিয়ে এসছে, বয়স্ক তাদের বাবা মা এদেরকেও নিয়ে এসছে, যেহেতু দীঘাতে এই প্রথমবারের মতো রথ বের হচ্ছে জগন্নাথ মন্দির থেকে। তো যাই হোক, স্বাভাবিকভাবে অনেক বয়স্ক মানুষরাই আজকে কিন্তু এই যাত্রা করছে। এই ট্রেন কটায় ছাড়বে তার কোনো ঠিক নেই, ঘড়ির কাঁটায় 12:10 বাজে, এখনও ট্রেনে ছাড়ার কোনো সিগন্যাল নেই। তো যাই হোক, বাড়ি থেকে রুটি আনা হয়েছে, বাড়ি থেকে রুটি পাঠিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে। তো রাতের খাবারটা আপাতত সেরে নিই। এখন বাজে 12:20। তো এই মুহূর্তে ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে 12:20-তে। যাই হোক, 3টের সময় ট্রেন 12:20-তে ছাড়ছে। হাওড়া থেকে ট্রেনটি ছেড়েছে প্রায় 12:20-তে, আর এখন পৌঁছলো 12:50-এ সাঁতরাগাছি, মাত্র 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। মাঝখানে রামরাজানগর যেটা আছে, সেখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যার কারণে এতটা লেট হয়ে গেল, 7 কিলোমিটার পৌঁছতে এতটা টাইম লেগে গেল। তো জানি না, এই ট্রেন অনেকক্ষণ ভোগাবে। পুরো ফাঁকা, ওখানে শুয়ে পড়তে হবে। সেকেন্ড সিটিংয়ে আমরা টিকিট করেছি, সবাই কিন্তু মোটামুটি সেকেন্ড সিটিংয়ে টিকিট করেছে। জেনারেল পুরো ফাঁকা, জেনারেলে কিন্তু এই যে এইরকম ওপরে জায়গা রয়েছে, তো এখানে শুয়ে পড়া যাবে। তো আমি যার কারণে সেকেন্ড সিটিং থেকে জেনারেলে চলে আসলাম, এখানেই টান শুয়ে পড়বো। আর এই সাঁতরাগাছি স্টেশন থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দীঘা স্টেশনে, কেননা একদম টান ঘুমাতে হবে, না ঘুমালে কালকে সারাদিন আমাকে ভিডিও করতে হবে, অনেক পর্ব আনবো আমি এই চ্যানেলের মাধ্যমে।
তো যাই হোক, সমস্ত পর্ব দেখার অনুরোধ রইল। মোটামুটি সাঁতরাগাছি ছাড়ার পর ট্রেন ভালো স্পিডে চলছে। তো যাই হোক, সাঁতরাগাছি ছাড়ার পর এরপর আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে দীঘায় গিয়ে। জেনারেল বগির ওপর তাকে শুয়ে পড়েছি, পড়ে না গেলেই হয়, আশা করি পড়বো না। ট্রেন এইদিকে ছুটছে, আমি এইদিকে সেটে থাকবো আর কি। আর এই যে আমার বালিশ, এটাই আপাতত মাথায় দিয়ে আজকে রাতটুকু কাটিয়ে দিই। তো দিনের বেলা ভিডিও করার জন্য অবশ্যই রাতের বেলা একটু ঘুমাতে হবে, নাহলে সেই রকম এনার্জি পাবো না। তো চলুন সরাসরি দেখা হচ্ছে দীঘা স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় 4:04 এবং দীঘার সবথেকে বেশি আকর্ষণীয় যে জিনিস, তার চূড়া দেখা যাচ্ছে দেখুন, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। তো অবশেষে 185 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম দীঘায়। ভেবেছিলাম ট্রেনটি 5টা নাগাদ ঢোকাবে, তো অনেক আগেই ঢুকিয়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টা আগে। এমনিতেই ট্রেন অনেক লেট ছিল। আপনি চালালেন নাকি? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভেবেছিলাম 5টার সময় ট্রেন ঢুকবে, তো ট্রেন তার 1 ঘন্টা আগেই ঢুকিয়ে দিয়েছে, 4:04 কি 5 নাগাদ ঢুকিয়ে দিয়েছে। তো চলুন এবার বাইরে যাই। ভোরে অর্থাৎ সকালের দিকে দীঘার মন্দির কেমন লাগে দূর থেকে, তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি কত সুন্দর লাইট দেওয়া হয়েছে। স্টেশন থেকে বেরোচ্ছি এবং স্টেশনের মুখে দেখুন কত তীর্থযাত্রী শুয়ে রয়েছে। অনেক মানুষ কিন্তু বাইরে শুয়ে রয়েছে। এখানে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, অধিকাংশ মানুষই কিন্তু বয়স্ক। দেখতে পাচ্ছেন, যেহেতু আজ 12ই আষাঢ় রথযাত্রা, তো সেই রথযাত্রার উপলক্ষে কিন্তু অনেক বয়স্ক মহিলারা, বয়স্ক দাদুরা এসছে এবং তারা এই রথযাত্রায় অংশগ্রহণ করতেই অ্যাকচুয়ালি এসছে। আপনারা সবাই কি রথ উপলক্ষেই এসছেন নাকি? রথ উপলক্ষেই এসছেন? রথ উপলক্ষে এসছে না? আচ্ছা, এখানে হোটেল টোটেল নেননি না? ও আচ্ছা, এইরকম অবস্থায় শুয়েছিলেন। ও, এখানে পিলগ্রিম শেড করেছিল, যাত্রীদের মানে থাকার একটা ব্যবস্থা করা হয়েছিল শুনছিলাম। তো সেখানে আপনারা থাকতে পারলেন না এই স্টেশনের উপরে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ, হোটেলে তো চার্জ বেশি, যার কারণে সরকার থেকে আশা করি এখানে টেন্ট করা হয়েছে। যারা আর কি পুণ্যার্থীরা আসছে এই রথ উপলক্ষে, তাদের জন্য টেন্ট করা হয়েছিল। তো সেটা খোঁজ নেননি বোধ হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, এটাই মালদা থেকে এসছেন। তো দেখতেই পাচ্ছেন অনেক পুণ্যার্থী কিন্তু এসে এই স্টেশনেই আর কি স্টে করেছে। অ্যাকচুয়ালি এটা প্রচার করা উচিত ছিল যে এই দীঘা চত্বরে পিলগ্রিম শেড করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য। তো যদি প্রচার ঠিকমতো করা হতো তাহলে হয়তো তারা সেই যথাযথ স্থানে গিয়ে থাকতে পারতো আর কি, রাতটুকু স্টে করতে পারতো। তো যেখানে অ্যাকচুয়ালি বিশাল বড় বড় উৎসব হয় বা অনুষ্ঠান হয় আমাদের পশ্চিমবঙ্গ কেন, আমাদের ভারতবর্ষের মধ্যে, সেখানে সমস্ত জায়গায় পিলগ্রিম শেডের ব্যবস্থা থাকে। তো আশা করি দীঘাতেও পিলগ্রিম শেডের ব্যবস্থা ছিল তীর্থযাত্রীদের রাত্রিবাসের জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই রকম অবস্থা হয়তো হতো না যদি দীঘার সিচুয়েশান ঠিক থাকতো। দীঘাতে যদি হোটেল ঠিকঠাক ন্যায্য মূল্যে থাকতো, তাহলে হয়তো অনেক মানুষ এসে হোটেলে স্টে করতে পারতো। এখন এই মুহূর্তে যদি আমরা হোটেল নিতে যাই, আমরা অনলাইনে অনেক চেক করেছি, চেক করার পর সেখানে যেটা আর কি বুঝতে পারলাম যে প্রায় 2500 থেকে 5000 টাকা কিন্তু এক এক দিনের জন্য হোটেল ভাড়া দিয়ে থাকতে হচ্ছে এবং 2 দিনের অ্যাডভান্স দিতে হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু সবার পক্ষে সম্ভব নয় দীঘায় এসে স্টে করা হোটেলে, আর সাধারণ যাত্রীদের জন্য তো অবশ্যই না। তো যাই হোক, এবার আমরা যাব মন্দিরের দিকে এবং মন্দিরের দিকে গিয়ে আপনাদের একদম ভোরের দৃশ্য সমস্তটা দেখাবো। এই মুহূর্তে স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং স্টেশন থেকে বেরিয়ে সোজা ওল্ড দীঘার দিকে হাঁটতে হবে। এবং ওল্ড দীঘার দিকে এই যে রাস্তা দেখুন, ও যে দূরে রথ দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে দীঘার এই যে রোড, যেই রোডের উপর থেকে আর কি রথ বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে, তো সেই রোড কিন্তু পুরোটাই ফাঁকা। আমি দেখতে পাচ্ছেন হাঁটছি একা, আর দূরে কিছু লোক আসছে, ট্রেনে নেমেছে এবং তারা হেঁটে হেঁটে আসছে একদম ফার্স্ট সকালে দর্শন করার জন্য রথের। তো এই অবস্থা আশা করি পুরীতে নেই। পুরীর রাস্তা হয়তো এখন এই মুহূর্তে একদম মানুষজনে গমগম করছে।
তো দীঘার রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা। এবার যত বেলা বাড়বে তত কত মানুষের ভিড় হয় অ্যাকচুয়ালি সেটাই দেখার। তো সেই সমস্ত জিনিস তো অবশ্যই আমি ভিডিওতে দেখাবই। তো এই যে কথা বলতে বলতে দেখুন রথের সামনে চলে এসেছি। রথের সাথে সাথে কিন্তু প্রধান গেট রয়েছে না, তো সেই গেটেও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো এই যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথটি কিন্তু সর্বশেষে যাত্রা করবে, অর্থাৎ এই যে 3টে রথ পরপর রয়েছে, এই 3টে রথ কিন্তু এই দিকে যাত্রা করবে। প্রথমে থাকবে দাদা বলভদ্রের রথ, মাঝখানে থাকবে বোন সুভদ্রার রথ এবং সর্বশেষে থাকবে প্রভু জগন্নাথ দেবের রথ। তো প্রত্যেকটি রথেরই আমি বৈশিষ্ট্য আপনাদেরকে বলছি। সবার শেষ থেকে আমি শুরু করছি প্রভু জগন্নাথ দেবের রথ। এই রথটির নাম কিন্তু নন্দী ঘোষ এবং পতাকায় কপিরাজ হনুমান দেব কিন্তু রয়েছে। ওই যে পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকায় কিন্তু হনুমান দেব বিরাজমান। তার কারণে কিন্তু এই রথের আরেকটি নামও রয়েছে, সেটি হচ্ছে গিয়ে কপিধ্বজ। আর এই যে রথের যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু প্রায় 45 ফুট। এই উচ্চতা কিন্তু পুরীর যে রথ রয়েছে না, সেই রথের উচ্চতা বলছে। এবং এটা কিন্তু একটু ছোট, অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের যে রথ, সেই রথের উচ্চতা প্রায় 45 ফুট হয়ে থাকে। এবং এই যে রথের চাকার সংখ্যা, এই টোটাল কিন্তু 16টি চাকা রয়েছে এবং এর যে আবরণী, সেই আবরণী হচ্ছে গিয়ে হলুদ। তো তারপর আমি চলে যাব বোন সুভদ্রার রথে। তো এই বোন সুভদ্রার রথটি থাকে একদম দুটি রথের মাঝখানে এবং তার নাম হচ্ছে গিয়ে দর্পদলন। উচ্চতা প্রায় কিন্তু 43 ফুট। মেন যে রথ আর কি পুরীর রথ, তো সেই অনুযায়ী একটু ছোট রয়েছে। তো এই রথের মোট যে চাকা, এই চাকার সংখ্যা কিন্তু 12টি। যেহেতু রথটির ধ্বজ বা পতাকার পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তার কারণে কিন্তু এই রথটির আরেকটি নাম হচ্ছে পদ্মধ্বজ। আর রথের যে আবরণ, সেটা হচ্ছে গিয়ে লাল। ওই যে দেখতে পাচ্ছেন কালো এবং লাল রয়েছে, তো এই রথের যে আবরণ সেটা কিন্তু লাল। তো বোন সুভদ্রা রথের পরে, অর্থাৎ এটা কিন্তু একদম সামনের দিকেই থাকবে। তো আমি যেহেতু পেছন দিক দিয়ে বলতে বলতে আপনাদের আসলাম, তো এটা হচ্ছে কিন্তু দাদা বলভদ্রের রথ, এটা একদম প্রথম দিকেই থাকবে এবং এই রথের নাম কিন্তু তালধ্বজ। আর এই রথের যে চাকার সংখ্যা, এই চাকার সংখ্যা কিন্তু মোট 14টি। আর উচ্চতা কথা যদি আমি বলি, আমি কিন্তু বারবার বলছি যে উচ্চতাটা কিন্তু মেন যে রথ রয়েছে, অর্থাৎ পুরীতে যে রথ রয়েছে, সেই পুরীর রথ অনুযায়ী আমি বলছি। তো সেই রথের উচ্চতা কিন্তু 44 ফুট। তো 44 ফুট থেকে একটু কম রয়েছে এই রথের উচ্চতা। এবং রথের যে আবরণী, সেই আবরণী কিন্তু অ্যাকচুয়ালি নীল হয়ে থাকে। তো এখানে লাল এবং সবুজ রয়েছে, যাই হোক এখানে নীল, ওইখানে ফুল ফুল রয়েছে। তো যাই হোক, এটা হয়তো এখানকার নিয়ম রয়েছে, একটু হয়তো আলাদা করেছে। তো এই মতো অবস্থায় প্রত্যেকটি রথের বৈশিষ্ট্য আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, কেননা আমি যতটুকু আর কি পড়ে এসেছি ততটুকুর মধ্যে আমি আর কি আপনাদেরকে বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করবেন এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। তো যাই হোক, আশা করি রথের বৈশিষ্ট্য যতটা পেরেছি আপনাদেরকে জানিয়েছি। আর এই রথযাত্রা এখান থেকে যাত্রা করবে মোটামুটি যাত্রা করতে তো প্রায় দুপুর হয়ে যাবে। তো সকাল 9টার পর থেকে কিন্তু মন্দির খুলে দেওয়া হবে এবং মানুষ কিন্তু খুব একটা এখানে লক্ষ্য করা যাচ্ছে না। বেলা বাড়লে সেটা আর কি অনুভব হবে। তো যাই হোক, ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এখনও যেহেতু অনেকটাই টাইম বাকি রয়েছে। তো সেই কারণে ভাবলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং এরপরে আমি এখানকার যে রথ যাত্রা, রথ যে বেরোবে এবং সেই রথের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। এই দীঘা মন্দিরের যে জগন্নাথ ধাম আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই জগন্নাথ ধামের সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত তথ্য আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সবসময় আমাদের পাশে থাকতে হবে। আপনাদের পাশে থাকাটা আমরা একান্তইভাবে কামনা করি। তো আশা রাখবো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং এই ধরনের নতুন ভিডিও আপনাদের উপহার দেব আমরা। তো চলুন আর বেশি বড় করব না, এই ভিডিওটা এখানেই শেষ করব। হাওড়া স্টেশন থেকে শুরু করেছিলাম এবং দীঘার এই মন্দিরের সামনে এসে এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকে আমি অনেকগুলো ভিডিও আনবো পরপর, পার্ট বাই পার্ট, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবং এই আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।